Recording in progress. ঠিক আছে। তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে ইউনিট 3। ইউনিট 2 পর্যন্ত আমাদের হয়ে গেছে অলরেডি। আজকে আমরা ইউনিট 3টাকে স্টার্ট করতে চলেছি। ইউনিট 3তে কি কি রয়েছে? কানেক্টেড গ্রাফ, কমপ্লিমেন্ট অফ এ গ্রাফ, অ্যান্ড বাইপার্টাইট গ্রাফ। ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ইউনিট 3-র বিষয়বস্তু। কানেক্টেড গ্রাফ, কমপ্লিমেন্ট অফ এ গ্রাফ অ্যান্ড বাইপার্টাইট গ্রাফ। ঠিক আছে। তো প্রথমে কানেক্টেড গ্রাফ কাকে বলে সেই জিনিসটা একটুখানি দেখে নাও। হেডিং করো কানেক্টেড গ্রাফ। এ গ্রাফ কি is said to be connected। ঠিক আছে। কোনো একটা গ্রাফ জি আমাদের কাছে রয়েছে, সেই গ্রাফটাকে আমরা কানেক্টেড বলবো। কখন বলবো? if for every pair of vertices যে কোনো দুটো ভার্টেক্স তুমি নেবে, হ্যাঁ, দুটো করে ভার্টেক্স তুমি ওই গ্রাফের মধ্যে থেকে নেবে। সেই ভার্টেক্স দুটোকে আমরা ইউ আর ভি নাম দিচ্ছি। ইন জি সেই ভার্টেক্স দুটোর মধ্যে একটা ওয়াক অবশ্যই থাকতে হবে। ফ্রম ইউ টু ভি। বুঝতে পেরেছো? তাহলে জি গ্রাফ থেকে যে কোনো দুটো ভার্টেক্স তুমি তুলে নেবে, তাদের মধ্যে ওয়াক আছে কিনা
দেখবে যদি ওয়াক থেকে থাকে তাহলে সেটা কানেক্টেড গ্রাফ, আর যদি ওয়াক না থাকে তাহলে সেটা কানেক্টেড গ্রাফ নয়। ফর এক্সাম্পল আমরা যদি এই গ্রাফটা নিই, লক্ষ্য করে দেখো এরকম টাইপের একটা গ্রাফ আমরা নিই। এটা V1, V2, V3, V4, V5। লক্ষ্য করে দেখো এই V1 থেকে V5 এর মধ্যে যে কোনো দুটো ভার্টেক্স তুমি তুলে নাও না কেন, তাদের মধ্যে 100% একটা ওয়াক আমরা অবশ্যই পাবো, তাই না? তাহলে এই গ্রাফটা অবশ্যই একটা কানেক্টেড গ্রাফ। কিন্তু এখন যদি আমরা এই গ্রাফটার কথা ভাবি, চারটে ভার্টেক্স নিচ্ছি, V1, V2, V3, V4। এখান থেকে এখানে একটা এজ আছে, এখান থেকে এখানে একটা এজ আছে। লক্ষ্য করে দেখো তুমি যদি V1 আর V3 এই দুটো ভার্টেক্স চুজ করো, তাহলে V1 থেকে V3 তে কিন্তু কোনো ওয়াক নেই, আছে কি? কোনো ওয়াক নেই, তার ভি মানে ওয়ান আর ভিটুর মধ্যে হবে না ওয়াক। হ্যাঁ, হ্যাঁ, V1 আর ভিটুর মধ্যে ওয়াক হবে না। হ্যাঁ, V1 আর V2 মধ্যেও হবে না। তাহলে যে কোনো দুটো ভার্টেক্স চুজ করলে তাদের মধ্যে অলওয়েজ কিন্তু ওয়াক পাওয়া যাচ্ছে না। সুতরাং এই গ্রাফটা হচ্ছে একটা ডিসকানেক্টেড গ্রাফ। বুঝতে পারলে? এটা একটা ডিসকানেক্টেড গ্রাফ। ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট হেডিং করো কমপ্লিমেন্ট অফ এ গ্রাফ। কোনো একটা গ্রাফের কমপ্লিমেন্ট আমরা কিভাবে ক্যালকুলেট করব? এরকম সেটের কমপ্লিমেন্ট আগে তোমরা বার করতে, তাই না? ঠিক ওই রকমই গ্রাফের কমপ্লিমেন্ট। তো তার জন্য আমাদের অবশ্যই একটা সাব গ্রাফের প্রয়োজন হবে। এ সাব গ্রাফ এইচ অফ এ গ্রাফ জি is called ও আহ এটা অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট না, কম্পোনেন্ট। হ্যাঁ, কমপ্লিমেন্টটা আমরা পরে আসছি। এটা হেডিংটা একটুখানি চেঞ্জ করো, এটা কমপ্লিমেন্ট নয়, কম্পোনেন্ট। কম্পোনেন্ট, ঠিক আছে? কোনো একটা গ্রাফের কম্পোনেন্ট বা উপাংশ বাংলায় বললে। তো সেটা কি? সেটা হচ্ছে একটা সাব গ্রাফ। হ্যাঁ, এই সাব গ্রাফ এইচটাকেই আমরা বলবো কম্পোনেন্ট।
of G. কখন বলবো? if H is connected, তাহলে প্রথমত আমাদের ওই সাবগ্রাফটাকে কানেক্টেড হতে হবে, এটা ফার্স্ট কন্ডিশন। এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইট ইজ নট প্রপারলি কন্টেন in any other connected subgraph of G. ঠিক আছে, অর্থাৎ H হচ্ছে G এর একটা সাবগ্রাফ। প্রথমত সেটাকে কানেক্টেড হতে হবে এবং সেইটা এইচটা অন্য কোনো কানেক্টেড সাবগ্রাফের মধ্যে কন্টেন করবে না। ঠিক আছে, তখন আমরা এইচটাকে বলতে পারবো কম্পোনেন্ট অফ এ গ্রাফ। তো এর একটা এক্সাম্পল দেখো, লক্ষ্য করে দেখো, এই গ্রাফটা আমরা নিচ্ছি V1 V2 V3 V4 V5 V6 V7, টোটাল 7টা ভার্টেক্স রয়েছে। এইটা হচ্ছে আমাদের জি। হ্যাঁ, এখন এর একটা সাবগ্রাফ আমরা নিচ্ছি এইভাবে। এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এই অংশটা অবশ্যই জি এর একটা সাবগ্রাফ হবে। বলো হ্যাঁ কি না। এটাকে আমরা যদি এইচ নাম দিই, পার্টিকুলার এই ত্রিভুজ মতো দেখতে এইটাকে, তো এইচটা জি এর একটা অবশ্যই সাবগ্রাফ হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হবে। তাহলে আমরা লিখতে পারছি যে এইচ ইজ এ সাবগ্রাফ অফ জি। আবার এইচটা কি কানেক্টেড? হ্যাঁ হ্যাঁ কানেক্টেড। প্রত্যেকটাতে ওয়াক আছে তো। অবশ্যই কানেক্টেড, অ্যান্ড হ্যাঁ এইচ ইজ কানেক্টেড। ঠিক আছে, এখন তুমি লক্ষ্য করে দেখো জি গ্রাফের অন্য কি কোনো কানেক্টেড সাবগ্রাফ পাচ্ছ যার মধ্যে এইচটা থেকে যাচ্ছে? না। এমন কিন্তু কোনো কানেক্টেড সাবগ্রাফ তুমি পাচ্ছ না যার মধ্যে এইচটা থাকবে। তাহলে আমরা বলতে পারি এইচটা ডাজ নট কন্টেন এনি আদার কানেক্টেড সাবগ্রাফ অফ জি, and also H does not
contains in any other connected subgraph of G. তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে H হচ্ছে G এর একটা কম্পোনেন্ট। Therefore, H is a component of G. বুঝতে পারলে? আচ্ছা, যেটা বাকিটা পড়ে আছে ওটাও তো একটা কম্পোনেন্ট হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই ডান দিকের অংশটাও একটা কম্পোনেন্ট হবে। আচ্ছা, ওই জিনিসটাই কি এইচ এর কমপ্লিমেন্ট, মানে বাকি যেটা পড়ে আছে ওরকম না, ব্যাপার? কমপ্লিমেন্ট ব্যাপারটা আমি শেখাচ্ছি পরে। হ্যাঁ, এই জায়গাটা বুঝতে পারলাম না। কোন জায়গাটা? ওই এইচটা কন্টেন্ট করবে এনি সাবগ্রাফ নাকি জিটা এই কন্টেন্ট করবে, এই জায়গাটা কোনটা গুলিয়ে গেল লাস্ট পার্টটা। এই যে এইচটা অন্য কোনো কানেক্টেড সাবগ্রাফের মধ্যে কন্টেন্ট করবে না। জি এর অনেকগুলো কানেক্টেড সাবগ্রাফ রয়েছে, তার মধ্যে এইচটা কোনোটার মধ্যেই কন্টেন্ট করবে না। আচ্ছা, ঠিক আছে। হুম, স্যার, বলো। মানে এটা মানে অন্য ধরুন জি এর অনেকগুলো সাবগ্রাফ আছে, হুম, তার মধ্যে একটার মধ্যে মানে আর একটা এইচ মনে করুন বা এইচ ওয়ান, সেটা কন্টেন্ট করছে এমন একটা উদাহরণ দেখাতে পারবে? মানে কন্টেন্ট করছে মানে কিরকম ব্যাপারটা হয়? হ্যাঁ, তুমি এইটাকে ভাবো, এই আহ, এই অংশটুকুকে যদি তুমি ভাবো, এই যে এই তিনটে ভার্টেক্স মানে V4, V5, V6, এই তিনটেকে নিয়ে একটা সাবগ্রাফ নাও যেটা হচ্ছে H1। তাহলে H1টা অবশ্যই আমাদের জি এর সাবগ্রাফ, এবং H1টা অবশ্যই কানেক্টেড। কিন্তু লক্ষ্য করে দেখো H1টা এই অংশটার মধ্যে কন্টেন্ট করছে। এই অংশটাকে তুমি যদি H2 ধরে নাও, তাহলে H1 কন্টেন ইন H2। বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। হুম। সেক্ষেত্রে H1টা কম্পোনেন্ট হবে না। ওকে, চলে আসো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেমে। খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম। কি বলা হচ্ছে থিওরেমটাই? A connected graph with n vertices has at least n-1 edges। ঠিক আছে,
আমাদের কাছে একটা গ্রাফ রয়েছে যার মধ্যে n সংখ্যক ভার্টেক্স রয়েছে। এবার যদি ওই গ্রাফটা কানেক্টেড হয়ে যায় তাহলে ওই গ্রাফের মধ্যে কমপক্ষে n-1 সংখ্যক এজ থাকতেই হবে। তার থেকে বেশিও থাকতে পারে, কিন্তু কমপক্ষে n-1 সংখ্যক এজ থাকতেই হবে। এর প্রমাণটা আমরা ইন্ডাকশনের সাহায্যে করব। হ্যাঁ, গাণিতিক আরোহণ তত্ত্ব বা মেথড অফ ইন্ডাকশন। বলো, কিছু বলছো সুমন্ত? এর প্রমাণটা আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে করব। দেখো, লক্ষ্য করে দেখো, তোমার কাছে এমন একটা গ্রাফ রয়েছে যার মধ্যে দুটো ভার্টেক্স রয়েছে। তো সেরকম গ্রাফের ক্ষেত্রে যদি দুটো ভার্টেক্স তোমার কাছে থাকে V1 আর V2, তাহলে এই গ্রাফটাকে কানেক্টেড হতে গেলে এদের মধ্যে অবশ্যই একটা এজ থাকতে হবে, তাই না? একটা এজ থাকলে এটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে। একের অধিক থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম একটা এজ অবশ্যই প্রয়োজন। তার মানে আমাদের যে থিওরেমটা বলেছিল বা যে রেজাল্টটা বলেছিল সেটা অবশ্যই n = 2 এর জন্য সত্য। লেখো, the result is true for n = 2। ঠিক আছে, n = 2 এর জন্য আমাদের রেজাল্টটা সত্য। ওকে, এবার আমরা ধরে নিচ্ছি যে সাপোজ the result is true for any graph with a number of vertices less than a। ঠিক আছে, তাহলে এখন আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে n এর থেকে ছোট, n এর থেকে ছোট যে কোনো ভার্টেক্স বিশিষ্ট গ্রাফ যদি থাকে, তার জন্য আমাদের রেজাল্টটা সত্য হবে। ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, let G be a graph with n vertex। তাহলে n সংখ্যক ভার্টেক্স বিশিষ্ট একটা গ্রাফ জি আমরা ধরে নিলাম। আমাদের এই জি গ্রাফের জন্যই রেজাল্টটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন এই জি গ্রাফ থেকে যদি আমরা একটা ভার্টেক্স বাদ দিয়ে দিই, বাদ দিয়ে নতুন যে গ্রাফটা আমরা পাচ্ছি সেটাকে আমরা জি1 ধরছি। বুঝতে পারলে? জি ভার্টেক্স, এই জি গ্রাফ থেকে আমরা একটা ভার্টেক্স কে এলিমিনেট করে দিচ্ছি। where V is an arbitrary vertex
অফ জি। তাহলে এখন আমাকে বলতে পারবে G1 গ্রাফের মধ্যে কতগুলো ভার্টেক্স রয়েছে? n-1। n-1. Then the number of vertices of G1 is n-1. আর আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম যে n এর থেকে ছোট যদি ভার্টেক্স এর সংখ্যা হয় তাহলে আমাদের রেজাল্টটা হোল্ড করবে। তার মানে G1 গ্রাফের ক্ষেত্রে আমাদের রেজাল্টটা হোল্ড করবে। তাহলে অ্যাটলিস্ট n-2 খানা এজ হবে। হ্যাঁ, and by assumption আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী আমরা বলতে পারবো যে G1 has বা এরকম লিখতে পারো the number of age, the number of ages of G1 is greater than or equal to n-2। বুঝতে পেরেছো? তাহলে কমপক্ষে n-2 সংখ্যক এজ G1 গ্রাফের মধ্যে থাকবে। ওকে, ঠিক আছে। তাহলে জি গ্রাফের মধ্যে কতগুলো এজ থাকতে পারে? নাম্বার অফ এজেস অফ জি ইজ ইকাল, লক্ষ্য করে দেখো আমাদের এখানে মনে করো 3টে ভার্টেক্স বিশিষ্ট একটা গ্রাফ রয়েছে, এটা মনে করো G1। হ্যাঁ, তাহলে এখন এই G1 এর মধ্যে কমপক্ষে কটা এজ তুমি দেখতে পাচ্ছ? অবশ্যই দুটো এজ দেখতে পাচ্ছ, খুব ভালো কথা। এইবার যদি এই G1 এর মধ্যে আমি আরো একটা ভার্টেক্স ইনক্লুড করি ভি, তাহলে G1 এর সঙ্গে যদি আমি ভি যোগ করি তাহলে সেটা জি গ্রাফ হয়ে যাবে। এখন এই জি গ্রাফটাকে কানেক্টেড হতে গেলে খুব ভালো করে বুঝবে, জি গ্রাফটাকে কানেক্টেড যদি হতে হয় তাহলে কিন্তু আমাকে কমপক্ষে একটা এজ টানতেই হবে, হয় V3 থেকে V4 এ টানতে হবে, অথবা V4 থেকে V2 তে নিয়ে যেতে হবে, অথবা V4 থেকে V1। এই 3টে এজের মধ্যে কমপক্ষে একটা এজ আমাকে টানতেই হবে, তা না হলে জি গ্রাফটা কোনোভাবেই কানেক্টেড হতে পারবে না। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে সেই জিনিসটাই আমরা এভাবে লিখছি, নাম্বার অফ এজেস অফ জি ইজ ইকাল টু নাম্বার অফ এজেস অফ G1 প্লাস নাম্বার অফ এজেস কানেক্টেড উইথ ভি। সে যে কটাই থাকুক না কেন, কানেক্টেড উইথ ভি, ভি এর সঙ্গে যে কটা এজ কানেক্ট থাকবে সেই সংখ্যাটা। তাহলে লক্ষ্য করে দেখো, এটাকে আমরা বলতে পারি গ্রেটার দেন অর ইকাল টু নাম্বার অফ এজেসটা কত ছিল, G1টা কত ছিল, n-2, আর এই প্লাস
মাত্র ছবিতে আমরা দেখলাম +1 দিতে হবে, তাই না? কারণ হুম। আমি একটু আগেই বললাম যে কম পক্ষে এই তিনটে এজের মধ্যে কম পক্ষে একটা এজ আমাকে কিন্তু টানতেই হবে জিটাকে কানেক্টেড রাখার জন্য। তুমি দুটোও টানতে পারো, তিনটেও টানতে পারো, বা তার থেকে বেশিও টানতে পারো। সেই কারণে আমরা এখানে গেটার ইকাল টু 1 দিলাম। কথা বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। তার মানে আলটিমেটলি এটা গেটার ইকাল টু n-1 হয়ে গেল, যেটা আমাদের প্রমাণ করার বিষয়বস্তু ছিল। হয়ে গেল প্রমাণ। বলো, কোনো অসুবিধা? ঋতিকা, কোনো সমস্যা? না স্যার, ঠিক আছে। হুম। ওকে, চলে এসো আমাদের নেক্সট ইম্পর্টেন্ট থিওরেম। এটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা থিওরেম। কি বলা হচ্ছে দেখো, লেট জি বি এ সিম্পল গ্রাফ with n vertices and m components. ঠিক আছে, তাহলে জি একটা সিম্পল গ্রাফ যার মধ্যে n সংখ্যক ভার্টেক্স রয়েছে এবং m সংখ্যক কম্পোনেন্ট রয়েছে। ঠিক যেরকম আমরা দেখলাম এই যে এই গ্রাফটার ক্ষেত্রে দুখানা কম্পোনেন্ট রয়েছে, একটা এইচ আর একটা H2। ঠিক এইরকম জি গ্রাফের মধ্যে m সংখ্যক কম্পোনেন্ট রয়েছে। Then G can have at most half into n minus m into n minus m plus 1 edges। ঠিক আছে, তাহলে জি গ্রাফের মধ্যে সর্বোচ্চ এতগুলো এজ থাকতে পারে, সেটাই আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে এক কাজ করো, প্রথমে যে এম সংখ্যক কম্পোনেন্টের কথা বলেছে সেগুলোকে একটা করে নাম দিয়ে দাও। লেট দা এম কম্পোনেন্টস of G be G1, G2, etc. Gm। ঠিক আছে, এগুলোকে আমরা এম সংখ্যক কম্পোনেন্ট হিসাবে নাম দিলাম এবং
কতগুলো ভার্টেক্স আছে আমি মনে করছি G1 যে কম্পোনেন্ট তার মধ্যে N1 সংখ্যক ভার্টেক্স রয়েছে, G2 মধ্যে N2 সংখ্যক ভার্টেক্স, এইভাবে GM এর মধ্যে NM সংখ্যক ভার্টেক্স রয়েছে। পিতা নাম্বার অফ ভার্টিসেস of the component respectively. তাহলে এই প্রতিটা Ni এর মান এক বা একের থেকে বড় হতে পারে, কারণ কমপক্ষে একটা ভার্টেক্স তো থাকতেই হবে, তাই না? একটাও ভার্টেক্স যদি না থাকে তাহলে সেটার কম্পোনেন্ট কি করে হবে? ঠিক আছে। এবং এই টোটাল ভার্টেক্স গুলোর যে সামেশন I ইজ ইকাল টু 1 টু M Ni, সেটা এন হবে। অবভিয়াসলি হয়ে যাবে N। হ্যাঁ, কারণ লক্ষ্য করে দেখো, তুমি এখানে জি এর দুটো কম্পোনেন্ট পেয়েছিলে, এইচ এর মধ্যে তিনটে ভার্টেক্স রয়েছে আর H2 এর মধ্যে চারটে, এই দুটো যোগ করলে 7টা হয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের জি গ্রাফের টোটাল ভার্টেক্স। তাহলে কম্পোনেন্ট গুলোর মধ্যে যত ভার্টেক্স রয়েছে সেই সমস্ত ভার্টেক্স গুলোকে যোগ করলে আমরা টোটাল জি গ্রাফের ভার্টেক্স গুলোকে পেয়ে যাব। ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সেন্স জি যেহেতু সিম্পল, তাহলে জিআই গুলোও সিম্পল হবে, কারণ এগুলো তো জি এরই সাবগ্রাফ, আর অলসো সিম্পল। ঠিক আছে, তাহলে এখন তুমি আমাকে বলো, জিআই প্রতিটা জিআই যদি সিম্পল হয় তাহলে জিআই গুলোর মধ্যে ম্যাক্সিমাম কতগুলো এজ থাকতে পারে? এনআই ইন্টু এনআই মাইনাস 1/2। হ্যাঁ, hence the maximum number of edges in GI is, সেটা হয়ে যাবে NI ইন্টু NI -1/2। এর প্রমাণটাও আমরা করেছিলাম, হ্যাঁ কি না? হ্যাঁ হয়েছিল। হুম। আচ্ছা, তাহলে এর সামেশন হয়ে যাবে। হ্যাঁ, একটা গ্রাফের ক্ষেত্রে যদি একটা কম্পোনেন্টের ক্ষেত্রে যদি ম্যাক্সিমাম নাম্বার অফ এজ এত হয়, তাহলে সমস্ত কম্পোনেন্টের ক্ষেত্রে যদি যোগ করে দিই সেটাই হয়ে যাবে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস অফ জি। তাহলে লেখো দেয়ার ফোর দা ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস
অফ এস, সেটা কি হয়ে যাবে, ওইটারই সামেশন I is equal to 1 to m ni into ni minus 1 by, তাহলে এটা হচ্ছে আমাদের হাফ সামেশন দিস ni স্কয়ার মাইনাস হাফ সামেশন দিস। সামেশন ni সেটা তো আমাদের জানা রয়েছে, কত? এন I equal to 1 to হ্যাঁ, m. তাহলে এটা হয়ে যাবে n/2। ঠিক আছে, এক কাজ করো, এটাকে 1 নাম্বার দিয়ে রাখো, এখান থেকেই আমাদের অ্যান্সারটা আসবে। তার আগে আরেকটু কাজ করে নিতে হবে। নাও সামেশন I is equal to 1 to m ni minus 1, এই জিনিসটার মান কত হবে বলতে পারবে? এন মাইনাস এম। n minus m। আর লেফট সাইডটাকে যদি আমরা ভাঙি, সেক্ষেত্রে এটা দেখতে হবে আহ এন দরকার, ওয়ান। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে এটা দেখতে হবে n1 minus 1 প্লাস n2 minus 1, এইভাবে চলবে আপ টু nm minus 1 পর্যন্ত। আর ডান দিকে হচ্ছে n minus m। এক কাজ করো, বোথ সাইডে স্কোয়ার করে দাও। হোল স্কোয়ার। হ্যাঁ, হোল স্কোয়ার। তাহলে উম, এটাকে যদি হোল স্কোয়ার ফরম্যাটে ভাঙা হয়, প্রথমটার স্কোয়ার হবে, তাই না, হুম। প্লাস দ্বিতীয়টার স্কোয়ার হবে, প্রত্যেকটা এম টাচ করা। এইভাবে সবগুলোর স্কোয়ার হয়ে যাবে। আর জোড়া জোড়া থাকবে। হ্যাঁ, প্লাস 2 ইন্টু জোড়া জোড়ায় আসবে, অর্থাৎ n1 মাইনাস 1 ইন্টু n2 মাইনাস 1, এইভাবে অনেকগুলো টার্ম আসবে, ডট ডট দিয়ে দিলাম। ঠিক আছে, এখন তুমি লক্ষ্য করে দেখো, এই পার্টটা অবশ্যই 0 থেকে বড়। তাহলে এই পার্টটা যদি 0 থেকে বড় হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই জিনিসটা, আবার 0 হতে পারে, ওই পার্টটা 0 হতে পারে, 0 বা 0 থেকে বড় হবে। তো সেক্ষেত্রে আমাদের লেস দেন। এই জিনিসটা, হ্যাঁ, 100% লেসার ইকাল টু দিস। পাশে তুমি লিখতেই পারো সিন্স ইচ ni greater equal to 1। ওকে,
তার মানে লেফট সাইডটা হয়ে গেল এরকম। স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দাও বাঁ দিকটাকে। সামেশনটাকে ভেঙে দাও। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি সামেশন I is equal to 1 to m ni স্কোয়ার এর মানটা পেয়ে যাচ্ছি। এটা লেসার ইকাল টু হচ্ছে n মাইনাস m তার স্কোয়ার প্লাস প্লাস টু টু n এন মাইনাস এম, মাইনাস m। ঠিক। এটা বসিয়ে এখন দিতে হবে। এই মানটা নিয়ে গিয়ে তুমি বসিয়ে দেবে, কোথায় বসাবে? 1 নাম্বার। বুঝতে পেরেছো? 1 নাম্বারে বসিয়ে দাও। দেয়ারফর the maximum number of edges, সেটা 1 নাম্বারে যদি এই মানটা বসিয়ে দাও, লেসার ইকাল টু হয়ে যাবে দিস প্লাস কি ছিল, হাফ নাকি মাইনাস n/2। ও, আর এই পুরোটা বাই একটা 2 হবে বোধহয় নাকি? হ্যাঁ, সামনে একটা হাফ ছিল। হুম, ঠিক আছে। এবার এই জিনিসটাকে একটুখানি সিম্পলিফাই করো, দেখো আমাদের কোয়েশ্চেনে যেটা ছিল সেটাই চলে আসছে। এন কেটে যাবে। হ্যাঁ ওটা বুঝতে পারলে? কোনো অসুবিধা? খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম। চলে এসো আমাদের নেক্সট থিওরেমে। let G be a graph whose vertex set is V. G is disconnected। তাহলে জি গ্রাফটা ডিসকানেক্টেড কখন হবে তার উপরে একটা থিওরেম আমাদের এখানে দিচ্ছে, ইফ অ্যান্ড অনলি ইফ।
কখন জি গ্রাফটা ডিসকানেক্টেড হবে, না যদি দেয়ার এক্সিস্ট টু নন এমটি subsets V1 and V2 such that তাহলে আমাদের এরকম দুটো নন এমটি সাবসেট খুঁজতে হবে V1 আর V2, যাতে করে V1 ইউনিয়ন V2 করলে V আসে এবং V1 ইন্টারসেকশন V2 করলে ফাই আসে। এরকম দুটো সাবসেট আমাদের খুঁজতে হবে, হ্যাঁ। এবং তার সাথে সাথে দেখতে হবে যে দেয়ার ইজ নো এজ in G whose one endpoint is in V1 and the other endpoint is in V2। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি হলো, না আমাদের ভি ভার্টেক্স সেট, তার দুটো সাবসেট V1 আর V2 খুঁজতে হবে, যাতে করে ওই দুটোর ইউনিয়ন করলে ভি আসে এবং ইন্টারসেকশন করলে ফাই আসে। এবং জি গ্রাফের মধ্যে এমন কোনো এজ থাকলে চলবে না যার একটা এন্ড পয়েন্ট V1 এ রয়েছে আর একটা এন্ড পয়েন্ট V2 তে রয়েছে। এই কন্ডিশন গুলো মেনটেন করলেই আমরা জি গ্রাফটাকে ডিসকানেক্টেড বলতে পারবো। ঠিক আছে, একটা আচ্ছা বলছি কিছুক্ষণ আগে যে একটা এক্সাম্পল হ্যাঁ দিলেন, হ্যাঁ ওটা তো মিলে যাচ্ছে না হ্যাঁ কম্পোনেন্টে? হ্যাঁ তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা ব্যাপারটা বুঝি, এটা মনে করো V1 V2 V3 V4 V5 এরকম একটা এক্সাম্পল আমরা নিলাম। তাহলে বাঁ দিকে যে তিনটে ভার্টেক্স রয়েছে সেই তিনটেকে আমরা V1 এর মধ্যে রাখছি, আর ডান দিকে যে ভার্টেক্স দুটো রয়েছে সেটাকে আমরা V2 এর মধ্যে রাখছি। তাহলে লক্ষ্য করে দেখো V1 আর V2 ইউনিয়ন করলে টোটাল ভি পাওয়া যাবে, V1 আর V2 ইন্টারসেকশন ফাই, এবং এমন কোনো এজ তোমরা এখানে দেখতে পাচ্ছ না যার একটা এন্ড পয়েন্ট V1 এ রয়েছে আর একটা এন্ড পয়েন্ট V2 তে রয়েছে। ঠিক কিনা? যদি এরকম কোনো এজ থাকতো যার একটা এন্ড পয়েন্ট মনে করো V2 তে আর একটা এন্ড পয়েন্ট মনে করো V4 এ, তাহলে লক্ষ্য করে দেখো ক্যাপিটাল V1 এর মধ্যে একটা এন্ড পয়েন্ট আসছে আর ক্যাপিটাল V2 এর মধ্যে একটা এন্ড পয়েন্ট আসছে, সেক্ষেত্রে এটা কিন্তু কানেক্টেড হয়ে যেত, হ্যাঁ। সেই কারণেই বলা হচ্ছে এরকম কোনো এজ থাকলে চলবে না।
বুঝতে পেরেছো ব্যাপারটা? স্যার বলো। এন্ড পয়েন্ট আর ভার্টেক্স কটা দুটো একই না? হ্যাঁ, একই। ওকে, তাহলে এর প্রমাণটা তোমাদের হোম টাস্ক থাকলো, অবশ্যই প্রত্যেকে করবে। বলছি এটা কতটা বড়, মানে হাফ পেজ মতো ছেড়ে রাখলে হবে? হাফ পেজ, এক পেজ ছেড়ে রাখো, এক পেজ। হ্যাঁ ঠিক আছে। চলে আসো আমাদের নেক্সট থিওরেমে। if a graph contains exactly two odd vertices u and v, then there exist a path between u and v. ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি হলো না, কোনো গ্রাফের মধ্যে যদি দুটো অড ভার্টেক্স থাকে, এক্স্যাক্টলি দুটো, হ্যাঁ, কমও না বেশিও না, এক্স্যাক্টলি দুটো যদি অড ভার্টেক্স থাকে কোনো গ্রাফের মধ্যে, তাহলে এবং সেই ভার্টেক্স দুটোকে যদি আমরা ইউ আর ভি নাম দিই, সেক্ষেত্রে ওই ইউ থেকে ভি এর মধ্যে অবশ্যই একটা পাথ কিন্তু এক্সিস্ট করবেই করবে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এটাও তোমাদের হোম টাস্ক থাকলে অবশ্যই প্রত্যেকে করবে। নট ইম্পর্টেন্ট, তাও আসতেই পারে পরীক্ষায়, যা কোয়েশ্চেন হচ্ছে বুঝতেই পারছো। কোনোটাই যে আসবে না সেটা বলা যাবে না, যে কোনোটাই আসতে পারে। নেক্সট, অ্যাসাইক্লিক গ্রাফ। কোনো একটা গ্রাফকে এ সাইক্লিক কখন বলবো না, যদি ওই গ্রাফের মধ্যে কোনো সাইকেল না থাকে। সিম্পল ব্যাপার। এ গ্রাফ having no cycle is called an acyclic
গ্রাফ। কোনো সাইকেল না থাকলে সেটাকে আমরা এসাইক্লিক গ্রাফ বলবো। প্যারা চেঞ্জ করে লেখো, লেট জি বি এ গ্রাফ an edge is called a cycle edge. কোনো একটা এজ রয়েছে জি গ্রাফের মধ্যে, সেটাকে আমরা বলবো সাইকেল এজ। কখন সেটাকে সাইকেল এজ বলবো না, ইফ ইট ইজ ইন সাম সাইকেল অফ জি। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে জি একটা গ্রাফ, তার মধ্যে একটা সাইকেল রয়েছে। এবার ওই সাইকেলের মধ্যে যে এজ গুলো থাকবে সেটাকেই আমরা বলবো সাইকেল এজ। কথা বুঝতে পারলে? হ্যাঁ কি না? ওকে, এবার এই সাইকেল এজ রিলেটেড একটা থিওরেম আমাদের জানতে হবে। কি শোনা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, শোনা যাচ্ছে। থিওরেমটা হচ্ছে এরকম: এ কানেক্টেড গ্রাফ জি remains connected after removing an edge E from G। ঠিক আছে, জি একটা কানেক্টেড গ্রাফ। এবার জি থেকে তুমি যে কোনো একটা এজ ই যদি রিমুভ করে দাও, তারপরেও কিন্তু জি গ্রাফটা কানেক্টেড থেকেই যাবে। কিন্তু অবশ্যই কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? ইফ অ্যান্ড অনলি ইফ ই is a cycle edge। ইঞ্চি, বুঝতে পেরেছো? অর্থাৎ যে এজটা রিমুভ করার কথা বলা হচ্ছে সেই এজটা কিন্তু একটা সাইকেল এজ হতে হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল আমি দিচ্ছি, ব্যাপারটা বুঝতে পারবে। ধরো এরকম একটা কানেক্টেড গ্রাফ আমি নিলাম। এটা অবশ্যই একটা কানেক্টেড গ্রাফ। আচ্ছা, এই গ্রাফের মধ্যে সাইকেল কোনটা বলতে পারবে? V1 V2 3। এই অংশটা হচ্ছে আমাদের সাইকেল।
1 মিনিট দাঁড়াও। হুম। তো এই যেটাকে আমরা হাইলাইট করছি এটাই হচ্ছে আমাদের একটা সাইকেল। তাহলে এখন এই সাইকেলের মধ্যে যে 3টে এজ দেখতে পাচ্ছ সেগুলোকে আমরা যদি E1 E2 E3 নাম দিই, তাহলে এই E1 E2 E3 হচ্ছে আমাদের সাইকেল এজ, তাই না? এই যে এই সাইকেল এজ। এখন তুমি লক্ষ্য করে দেখো এই জি গ্রাফটা অবশ্যই কানেক্টেড গ্রাফ। এখন যদি তুমি এই জি গ্রাফ থেকে E3টাকে ডিলিট করে দাও, E3 এজটাকে মুছে দাও, তাহলেও কি সেটা কানেক্টেড থাকবে? হ্যাঁ। অবশ্যই থাকবে। সেটাই কিন্তু আমাদের থিওরেমে বলা হলো, যে কোনো কানেক্টেড গ্রাফ থেকে যদি তুমি একটা সাইকেল এজকে রিমুভ করে দাও তাহলেও সেটা কানেক্টেড থাকবে। হ্যাঁ, আচ্ছা, E1 E2 আর E3 এর মধ্যে যে কোনো একটাকে যদি আমি যে কোনো, মানে হ্যাঁ তাহলে হ্যাঁ, এর সাইকেল এজ হলেই হবে। হ্যাঁ, স্যার ওটা সাইক্লিক গ্রাফ হয়ে যাবে তো? কি? সাইকেল গ্রাফ হয়ে যাবে ওটা? হ্যাঁ, যদি E3 কে রিমুভ করে দাও তাহলে সেটা সাইক্লিক গ্রাফ হয়ে যাবে, কারণ এর মধ্যে কোনো আর সাইকেল তখন থাকবে না। ঠিক। তাহলে এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে ভাবলাম, জেনারেল প্রুফটা তোমরা করবে, অবশ্যই পারবে, তোমাদের হোম টাস্ক থাকলো এটা। নেক্সট, নেক্সট হেডিং করো কমপ্লিট গ্রাফ। A simple graph in which every pair of vertices is joined by an edge is called complete graph। ঠিক আছে?
তাহলে কোনো একটা গ্রাফের যে কোনো দুটো এজ তুমি নিয়ে নাও, তাদের অবশ্যই একটা এজ দিয়ে কানেক্টেড থাকতে হবে, তখন আমরা ওই গ্রাফটাকে কমপ্লিট গ্রাফ বলবো। ঠিক আছে, তাহলে এই যে গ্রাফটা আমরা আঁকলাম, এটা কি কমপ্লিট গ্রাফ? না। কোনোভাবেই কমপ্লিট গ্রাফ নয়, কারণ V1 আর V5 এর মধ্যে কোনো ডাইরেক্ট এজ নেই। বুঝতে পেরেছো? প্রতিটা পেয়ারের মধ্যে ডাইরেক্ট এজ থাকতে হবে, বা সিম্পল এজ বললেও কোনো অসুবিধা নেই। এ আচ্ছা, এর নাম্বার অফ এজেস তাহলে n × n−1/2 হবে? সেটা আমরা পরে দেখছি কি হয় না হয়। A complete graph with n vertices is denoted by k. ঠিক আছে, কমপ্লিট গ্রাফ উইথ n ভার্টিসেস, সেটাকে আমরা ডিনোট করে থাকি কে এন দিয়ে। তাহলে তোমাকে যদি আমি বলি K4 এর ছবিটা আঁকো, পারবে আঁকতে? 4টে ভার্টেক্স হবে, তা 4টে সবগুলোকে ভার্টেক্স হবে, 1 2 3 4, এবং প্রত্যেকটার মধ্যে এজ থাকবে, প্রতিটার মধ্যে এজ থাকবে। এরকমটাই তো নাকি? হ্যাঁ, যে কোনো বহুভুজকে তার কর্ণ এঁকে দিলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে আমাদের K4। ক্লিয়ার? ওকে, কোনো অসুবিধা নেই। K5 হলে তাহলে আমার পঞ্চভুজ এঁকে তা ওই কর্ণগুলো হ্যাঁ, টেনে দিলে। হ্যাঁ, একদমই তাই। নেক্সট, কমপ্লিমেন্ট অফ এ গ্রাফ। Let G be a simple graph with n vertices. The component of G denoted by G bar. হুম, জি এর কমপ্লিমেন্টটাকে আমরা জি বার দিয়ে ডিনোট করি। তো জি বারটাও অবশ্যই একটা গ্রাফ, যেটা কি না তৈরি হবে, কিভাবে তৈরি হবে না, এটা তৈরি হবে obtained from the complete graph A।
কমপ্লিট গ্রাফ কে এন এর সাহায্যে এটা তৈরি হবে কিভাবে? বাই রিমুভিং the edges of G। ঠিক আছে, তাহলে জি এর মধ্যে যে এজ গুলো ছিল সেগুলোকে রিমুভ করে দিলে যেটা পড়ে থাকবে সেটাই হয়ে যাচ্ছে আমাদের জি এর কমপ্লিমেন্ট। একটা এক্সাম্পল নাও, ধরো জি গ্রাফটা হচ্ছে এরকম, V1 V2 V3, আর এটা হচ্ছে V4। তাহলে জি গ্রাফের মধ্যে কতগুলো ভার্টেক্স রয়েছে? 4টে। 4টে। তো প্রথমে তোমার কাজ হচ্ছে K4 আঁকা। K4 এঁকে ফেলো। K4 এঁকে ফেললে, এবার জি গ্রাফের মধ্যে যে এজ গুলো ছিল সেই এজ গুলোকে তোমাকে রিমুভ করতে হবে। অর্থাৎ V1 V2 এই এজটাকে রিমুভ করে দাও, V2 V3 এই এজটাকে রিমুভ করে দাও, আর কোনো এজ ছিল না। তো এই যে জিনিসটা পড়ে থাকলো সেটাই হচ্ছে আমাদের জি বার বা কমপ্লিমেন্ট অফ জি। বুঝতে পারলে? কোনো অসুবিধা? খুবই সহজ ব্যাপার। আচ্ছা, মানে গ্রাফটা যদি কমপ্লিট হয় তার মানে কমপ্লিমেন্ট তো তাহলে নাল গ্রাফ হবে। হ্যাঁ, অবশ্যই, কোনো এজই থাকবে না। ওকে, চলে এসো নেক্সট। নেক্সট হেডিং করো সেলফ কমপ্লিমেন্টারি গ্রাফ। সেলফ কমপ্লিমেন্টারি গ্রাফ, a simple graph which is isomorphic to its complement is called self complementary graph।
ঠিক আছে? তাহলে কোনো একটা সিম্পল গ্রাফ তার কমপ্লিমেন্ট বার করেছো, এবার সেই দুটো যদি আইসোমরফিক হয়ে যায় তখন আমরা ওই সিম্পল গ্রাফটাকে বলবো সেলফ কমপ্লিমেন্টারি গ্রাফ। ফর এক্সাম্পল, জি গ্রাফটা মনে করো এরকম, তাহলে জি বার সেটা কেমন হবে কে বলতে পারে? V1 থেকে V2 একটা হবে, হুম, and V1 to connect আর V3 V1 থেকে V3 একটা হবে, V2 থেকে আর V4 V4 একটা। ঠিক আছে। এক কাজ করো, জি বারের ভার্টেক্স গুলোকে তুমি এরকম নাম দিয়ে দাও, V1 ড্যাশ, V2 ড্যাশ, V3 ড্যাশ, V4 ড্যাশ। হ্যাঁ, ওকে। এবার এই দুটো গ্রাফ যদি আমরা দেখাতে পারি আইসোমরফিক, তাহলেই এই জি গ্রাফটা হয়ে যাবে সেলফ কমপ্লিমেন্টারি। তো আইসোমরফিক দেখানোর জন্য কি দেখাতে হবে? দুটো বাইজেক্টিভ ম্যাপিং, যেটা ভার্টেক্স থেকে হ্যাঁ, ভার্টেক্স আসছে একটা, তাহলে এজ সেট প্রথমে থেকে। আমরা এফ ডিফাইন করছি ফ্রম ভিজি টু ভিজি বার। এই ম্যাপিংটাকে আমরা ডিফাইন করছি এইভাবে, এফ অফ ভিআই ইজ ইকাল টু ভিআই ড্যাশ। ঠিক একইভাবে আরো একটা ম্যাপিং আমাদের ডিফাইন করতে হবে ফাই, সেটা যাবে হচ্ছে ইজি থেকে জি বারে, তাই তো? সেটাকে আমরা কিভাবে ডিফাইন করছি, ফাই অফ ইআই ইজ ইকাল টু ইআই ড্যাশ। এখন বাই আইসোমরফিক হওয়ার যে কন্ডিশন গুলো ছিল, অবশ্যই সেই কন্ডিশন গুলো আমাদের এফ আর ফাই স্যাটিসফাই করবে। কি কি কন্ডিশন ছিল আইসোমরফিক হওয়ার? এই দুটো ছিল, আর মানে একটা এজ, প্রত্যেকটা এজ নিতে হবে, জি এর মধ্যে থেকে প্রত্যেকটা এজ নিতে হবে, আর তার এন্ড হ্যাঁ, পয়েন্ট গুলো দেখতে হবে। হ্যাঁ, তাহলে এবং অবশ্যই ওই কন্ডিশন গুলোকে আমাদের এফ এবং ফাই স্যাটিসফাই করে যাচ্ছে। হ্যাঁ, দেন জি অ্যান্ড জি বার আর আইসোমরফিক। ম্যাপিং দুটো কিরকম হবে আমি বলে দিলাম, বাকি কাজটা তোমার হোম টাস্ক থাকলো। অবশ্যই ভেরিফাই করবে এটা কিভাবে আইসোমরফিক হচ্ছে। দেয়ারফর জি ইজ সেলফ কমপ্লিমেন্টারি। ঠিক আছে, তাহলে জিটা অবশ্যই হয়ে যাবে সেলফ কমপ্লিমেন্টারি। বোঝা গেল? কোনো অসুবিধা? স্যার, বলো। ওই আগে ওই মানে আগে যখন জি বার এই কমপ্লিমেন্টারিটা দেখালেন, তখন ওই এইটা থেকে ওই ওই গ্রাফটা থেকে আহ মানে যে অংশটা খালি যোগ করা নেই, ওই যেমন চারটে V1 V2 V3 V4, যেটা খালি যোগ করে নেই, খালি ওইটা যোগ করে, মানে ওইটাই হলো কমপ্লিমেন্টারি। তো কেন, এখানে শেখালাম আবার তো যে আমি। উদাহরণটা দেখালেন কমপ্লিমেন্টারি, ওখানে বাকি ওখানে আগের গ্রাফটায়, মানে ধরুন প্রথম গ্রাফটা G1 পরেরটা G2, আগেরটায় যে যে
এই ভার্টেক্স গুলো যোগ করা ছিল না, সেই ভার্টেক্স গুলো যোগ করলেন, ওটা মানে ওগুলো এটাতে নেই কিন্তু নতুন আরো যোগ করা যায়, এরকম করা যায়? কেন, কমপ্লিমেন্ট বার করা আমি শেখালাম তো। প্রথম কাজ হচ্ছে K4 বার করতে হবে, যেহেতু 4টে ভার্টেক্স আছে K4 বার করতে হবে। K4 ক্যালকুলেট করার পর এখানে যে এজ গুলো আছে সেগুলোকে রিমুভ করে দিলেই হয়ে যাবে, যেভাবে শেখানো হলো কমপ্লিমেন্ট। তার মানে মানে পসিবল সব এগুলোই, সব এজ গুলোই করতে হবে সেই ওই গ্রাফটার মধ্যে? হ্যাঁ, পসিবল সব এজ গুলো করে নিয়ে ওইটা ওইটা বাদ দিতে হবে?